আপনি খুব ইজি, আপনি কালকে যেয়ে একটা ইউনিভার্সিটিতে যাবেন, যে আপনি ১০০ জন ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা আজকে পত্রিকাটা হাতে নিয়েছিল কিনা। প্রথম কথা, এই ১০০ জনের মধ্যে আমি যেটা নিজে পেয়েছি, ৯৫-৯৬ জনই নিউজটা নিচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে, এবং তার একটা মেজর অংশই আবার নিউজ নিচ্ছেন হলো কনজামশন করছেন ভিডিও ফর্মে। ভিডিওমে মানে রাতের বেলায় যে উনি ওই নিউজেরই, ওরা খুব যে বেশি নিউজ পড়ছেন তা না, ৩টা ৪টা ৫টা ১০টা নিউজ পড়ছেন, ওই নিউজেরই আবার উনি অ্যানালাইসিস দেখছেন, বা ওই নিউজ নিয়ে যে টকশোগুলো হচ্ছে বা যারা যারা কথা বলছেন সেই কথাগুলো উনি আবার ভিডিও ফর্মে শুনতে চাচ্ছেন আসলে ফলে যেটা হচ্ছে কি, ইন্টারেস্টটা কিন্তু ন্যারো হয়ে গেছে, খুব ম্যাসিভ ইন্টারেস্ট না। ইন্টারেস্টটা আমাদের পত্রিকাগুলোর যেটা, যে সেটা হচ্ছে যে ১৫০টা নিউজ থাকে, ১০০টা থাকে, ১৫০টা ১২০টা নিউজ থাকে, কারো ৮০টা থাকে। সেই জায়গার তো মানুষের ইন্টারেস্টটা নাই। আপনি ভুরুঙ্গামারী উপজেলায় সত্যিকার অর্থে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হলো, আদৌ কি মানুষ পড়তেছে? আপনি তাহলে আপনার রিসোর্সটা ওইখানে দিবেন কেন? এই নিউজটা অবশ্যই হবে, এটা নিউজটা হবে হুরঙ্গমারীতে, ওই এলাকার মানুষরা পড়বে। তো আপনি ন্যাশনাল যখন মিডিয়া হবেন, আপনি এই নিউজটা কেন করবেন? আপনি স্পেসটা কেন ডেডিকেট করবেন, বা আপনার রিসোর্স আপনি কেন ডেডিকেট করবেন? ওই ক্রাউডটা তো আর নাই যে সকালে উঠে আপনার এই সমস্ত জিনিসই তার সামনে স্প্রেড করা থাকলো, সে দেখলো। দ্যাট ক্রাউড, দ্যাট ভিউয়ার্স হ্যাভ গান ফরএভার, এটা নাই। আমাদের কনসেন্ট্রেট করতে হচ্ছে এখন ন্যারো ইন্টারেস্টে আমি কতটা, একই ইস্যুর উপরে আমি কতটা, গোপালগঞ্জের উপর একই ইস্যু, বা এনসিপি বান্দরবনে গেল, বা চকরিয়াতে যে ঘটনা ঘটলো ওই ইস্যুর উপর আমি কেমনভাবে ২০টা রিপোর্ট করতে পারি, ২০টা অ্যাঙ্গেলে। ওইটার উপরে সে চাচ্ছে নিউজ, চাচ্ছে সে ভিউজ চাচ্ছে, সেখানে অপিনিয়ন চাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে ভিডিও কন্টেন্ট চাচ্ছে প্রচুর। ওই জায়গাটায় মানে আপনার একটা বড় ঘটনা ঘটলো, আপনি পুরো রিসোর্স মোবিলাইজ করে ওই একটা ঘটনায় আপনি পুরো নিউজ রুমে আপনি ডেডিকেট করছেন। এইটাই হচ্ছে এখন ইন্টারন্যাশনালি, দ্যাট ইজ দ্য ওয়ে। এর বাইরে আসলে জার্নালিজম হচ্ছে না। আপনি প্রতিদিন সবগুলো, আগে যে ডাইভার্স ইন্টারেস্টের অনেকগুলো করতেন, সেগুলো আসলে আস্তে আস্তে, ওইটা হয়তো একটা দুইটা নিউজ পেপার করে, এটা প্রথম আলো, ডেইলি স্টার কিছুটা, বা বিদেশি যারা মিডিয়া, ওরাও দেখবেন যে লেগাসি মিডিয়া যারা আছে, তারা এই সমস্ত জায়গায় মানে তার রিসোর্সটা ডেডিকেট করতে পারে। আর বাইরের এটা হচ্ছে না, এবং এই জায়গাটাই চ্যালেঞ্জটা। একটা নতুন একটা ওয়েবসাইট আসলে, বা একটা মাল্টিমিডিয়া ওয়েবসাইট বা টিভিগুলো আসলে, পুরো ইয়েটাই হচ্ছে ওইখানে একই ঘটনা, আপনি রিডার বা ভিউয়ার ১০ রকমভাবে, কেউ চাচ্ছে যে এটা সে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট চাচ্ছে, কেউ চাচ্ছে এটার উপর একটা ঘটনাটা কেন ঘটলো সেটার এই উপরে সে গসিপ শুনতে যাচ্ছে। এই জায়গা আমি জানি না, আমার মনে হচ্ছে যে অনলাইন এসে, ভিডিও এসে মানুষের অ্যাটেনশনের স্প্যানটাও তো কম, সে ফলে একটা দুইটা সাবজেক্টেই থাকতে চাচ্ছে, ডিফিকাল্ট সাবজেক্টে তো শুধু যাচ্ছেই না। ফলে আমরা যেই ট্র্যাডিশনাল মিডিয়ার চিন্তা করতাম যে আমি এইখানে একটা বড় একটা টিম রাখলাম চিরাঙে, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করসপন্ডেন্ট রাখলাম, রেখে আমি প্রতিটা ডিস্ট্রিক্টের থেকে কিছু কিছু নিউজ প্রতিদিন করলাম, সেই মিডিয়া মডেলটা তো নাই। এটা ইটস ডেড, টোটালি ডেড। এবং এটা ইনভেস্ট করা মানে আপনার লস। আপনি একটা লোককে কেন মানে মাস শেষে রিটেনার দিয়ে তাকে রাখবেন? বরঞ্চ আপনি এমন একজন থাকলো যে আপনার সাথে ফ্রিল্যান্সিং মডেল, যে একটা বড় ঘটনা ঘটলে তাকে দিয়ে আপনি অনেকগুলো স্টোরি করলেন, এবং সেই অনুযায়ী তাকে আপনি কম্পেনসেট করলেন। আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে আমরা অনেক বেশি ভিডিও দেখছি, আপনি দেখেন, আমরা অনেক বেশি অ্যানালাইসিস শুনছি, তাও ভিডিওতেই, এবং অনেক বেশি আমরা গসিপ নিচ্ছি, তাও ভিডিওতে। আমাদের টোটাল লাইফটা প্রোগ্রামড হয়ে যাচ্ছে ভিডিও কেন্দ্রিক। তা আমি তাহলে টেক্সটে আমি কেন ইনভেস্ট করব? টেক্সট আমি ইনভেস্ট করব এই জন্য, আমার ভিডিও কন্টেন্ট বানানোতে সে সাহায্য করবে, এই জন্য। টেক্সট ইজ এ অক্সিলারি, টেক্সট ইজ নো লঙ্গার। আমি ইন্টারন্যাশনাল এএফপিতে ছিলাম, আমি ইনক্রিজিংলি দেখছি যে ওরা বলছে যে যেটার ভিডিও নাই সেই রিপোর্ট করো না, কারণ আমি সেল করতে পারতেছি না, কেউ কিনতে চাচ্ছে না এই রিপোর্টটা। ফার্স্টে আমি যদি ভিডিও না পাই, ফটো আছে, কেননা ফটো তো অনেকগুলো, 20টা ফটো থাকলে ওইটাকে একটা ভিডিও বানানো যায়, ফটো দিয়েই আপনি ভিডিও স্টোরি করা যায়। তা আমার মনে আছে যে 2000
18-19-এর পরের থেকেই আমাদের ইনস্ট্রাকশন আসলো যে যে নিউজই হবে দ্যাট হ্যাজ টু হ্যাজ সাম ভিডিও কন্টেন্ট। তুমি করতেছো, আমি ওইটা ভিডিওটা যাচ্ছে ভিডিওর অক্সিলারি হিসাবে মানুষ যদি বা যে নিউজম্যান ওইটা যদি পড়তে চায় সেটা পড়লো। এই জায়গায় এসছে জার্নালিজম। এই জায়গাটাই মানিও এখানে, মানি এর বাইরে নেই। কেননা অ্যাডভার্টাইজাররা তো জানে কোথায় কাকে অ্যাডভার্টাইজ করতে হবে। আমি জানি না বাংলাদেশে এখনও আমি দেখছি যে কিছু ওল্ড টেক্সট জার্নালিজমের ওয়েবসাইট কিন্তু মডেল আছে, বাট ডাজ ইট ওয়ার্ক? আমি কাউকে শুনি নাই যে কেউ টাকা বানাচ্ছে এখানে, বা এইটা করতে গেলে যেটা হচ্ছে যে আপনি খুব সুইস্ট্রিং বাজেটে কোনোভাবে চালাচ্ছেন, ওইটা দিয়ে তো আর জার্নালিজম হয় না। না, একজন ইফতেখার মাহমুদ এখন যেই জার্নালিজমটা আপনি লিখছেন সেই জার্নালিজমটাই আপনি আরও ইয়েতে বললেন। আপনি যেমন, আমি আপনার অনেক প্রচুর লেখা পড়েছি ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার নিয়ে, বাংলাদেশের কোস্টাল লাইফ নিয়ে। আপনি তো অনেক ডাইভার্স ইন্টারেস্ট নিয়ে কাজ করছেন। তো আমি মনে করি যে এই 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 জায়গাটা আপনি আর ওই ক্রাউডটা আপনি আর পাবেন না। আপনি যেই জার্নালিজমটা করতেন সেইটার পড়ার লোক আমি, আমার বয়স এখন 56, আমি ওইটা পড়তে পারি। কিন্তু 25 বছরের ছেলের সাথে তো আপনার ওই রিপোর্টটা রিলেট করতে পারছে না। তাকে আপনি বলতে হচ্ছে যে আপনি নিঝুম দ্বীপে যে আপনি নিজে ওইখানে একটা ভিডিওর সামনে বলতে হচ্ছে যে দেখো নিঝুম দ্বীপে এই ইয়েটা কি যেন ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা আপনাকে তাকে আসলে আপনি সিইং ইজ বিলিভিং না, ওই অবস্থা আপনি তাকে দেখায় আপনার এই জার্নালিজম করতে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জিং, বাট এটা রিওয়ার্ডিং অলসো। আপনার আগে ওই টেক্সটে তো আপনার টাকা ছিল না, আপনার এইখানে আপনার এমন একটা জিনিস একটা ইয়ে করলেন, দেখা গেলো যে এটা 10 মিলিয়ন ভিউ হলো। আমাদের তো পোস্ট জুলাইয়ের আপরাইজিংয়ের পরে আমরা তো চাচ্ছি যে মিডিয়া ফ্রিডমটা খুব ইনস্টিটিউশনালাইজ হোক। গভর্নমেন্ট অবশ্যই চায় রেসপন্সিবল মিডিয়া, ইথিক্যাল জার্নালিজম, কিন্তু এগেন আমাদের যে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ভিডিওতে সবাই তো ক্রাউডকে প্লিজ করতে চায়। ওতে যেটা হয় যে এক ধরনের মানে ক্রাউড প্লিজিং কথাবার্তাগুলো প্রচুর, মানে ভালো কন্টেন্টের চেয়ে হাউকাউটা বেশি। মানুষ ইনফর্ম হচ্ছে, মানুষের যেই ইনফরমেশনটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না। একটা টপ আপনি বললেন যে উনি একটা বড় জার্নালিস্ট, ওনাকে আপনি নিয়ে আসলেন, দেখা গেলো যে উনি একগাদা মিথ্যা কথা বলে ফেললেন। তো একটা লোক, যে লোকটা ধরেন মাগুরার দারিয়াপুর বাজারে বসে এইটা শুনছে, সে তো বুঝতে পারবে না উনি সত্য বললেন না মিথ্যা বললেন। উনি দেখছেন যে উনি বড় জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট, তো সিনিয়র জার্নালিস্ট উনি ধরে নিছেন যে উনি তো মিথ্যা কথা বলার কথা না। সরকারের জন্য সমস্যা হচ্ছে, যে কোনো সরকার, আমরা না, পরবর্তী সরকারই এই যে একটা, আমি বলবো যে এই যে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে মিথ্যার, এটাকে আপনি ফেস করা, এটার আপনি কেমনে ফেস করবেন? কিন্তু এইটাকে করতে যে যদি আমি আবার যারা ভালো জার্নালিজম করে তার মুখটা যদি চেপে ধরি, সমস্যা না, এটাও তো একটা বড়। আমি তো চাই যে ভালো জার্নালিজম ফ্লারিশ করুক, তার মুখটা যাতে বন্ধ না হয়, তার জন্য হাত পায়ে বেরি না পড়তে হয় আগে যেটা ছিল। আমরা সেই জায়গায় একটা ফ্লারিশিং মিডিয়া চাচ্ছি, এমন একটা ইনফরমেশন ইকোসিস্টেম চাচ্ছি যেখানে আসলে সবাই তার ওপেনলি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করবেন, ওপেনলি সব কথা বলবেন, বাট এটা একটা মানে অন্তত মিথ্যা না, সত্য। আমার ফেলিউর থাকলে আপনি অবশ্যই বলবেন, হাজারটা ভাবে বলবেন। কিন্তু যেটা হচ্ছে যে এখন হচ্ছে যে আমি ওকে দেখতে পারি না, আমি ওর নামে একগাদা মিথ্যা ছড়িয়ে দিলাম। আপনি বাইরে ইন্ডিয়ান মিডিয়াম দেখছেন না, আমাদেরকে নিয়ে লিখছে, ভাতিজা চাচাকে খুন করেছে, সেটাকেও দেখা যাচ্ছে যে কমিউনাল ভায়োলেন্স দেখাচ্ছে। হ্যাঁ, এমন একটা, এই যে মিটফোর্ডে একটা ছেলে মারা গেল, তার নামটা একটু হিন্দু নামের মতো যায়, ওরা বলছে যে একটা হিন্দুকে মেরে ফেলেছে।
তাই না? এইটা তো একটা ভয়াবহ মিডিয়া। বা আমাদের এখানে যে রেভলিউশনটা হলো সেটাকে সে দেখাতে চাচ্ছে যে এটা একটা তালেবান রেভলিউশন। তো এই জায়গাগুলো তো মানে সে তো ডেলিভারেট মিস ইনফরমেশন ছড়াচ্ছে, এবং এইটা ফেসবুক বা আমরা যেহেতু বেশিরভাগই নিউজ পাচ্ছি হলো সোশ্যাল মিডিয়ার থেকে, সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেমে এই লোকগুলো ইনফিলট্রেট করেছে এই মিডিয়া, এরকম প্রচুর মিথ্যা আসে। এটারে ফেস করা ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর এভরি গভর্নমেন্ট, যেই আসুক। কারণ এটা দিয়ে আপনি গভর্নমেন্টকে কান্ট্রিকে ডিস্টেবিলাইজ করা যায়, মাইনরিটিকে অ্যাটাক করার একটা গ্রাউন্ড তৈরি করে ফেলে কিছু কিছু লোক। তারপরে আপনি সোশ্যাল কোহেশনটা ডিস্টার্ব করে ফেলে। কি একটা ভয়াবহ একটা অবস্থা, যেটা আগে খুব টাফ ছিল, এবং একটা মুহূর্ত আপনি দেরি করবেন এটা রেসপন্স করতে, দেখা গেলো একটা বড় রায়ট হয়ে গেল। আপনি দেরি করছেন যে এটাকে একটা মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে, আপনি এটা দেরি করতেছেন কমব্যাট করতে, দেখা গেলো যে 100 ঘর বাড়ি পুড়ে গেল, পুড়ায় দিল আর কি, মানুষের রাগের যে বহিঃপ্রকাশে। তা আমরা এই জায়গাগুলো গভর্নমেন্ট ফেস করছে। এই জায়গাগুলোকে প্রাইভেট মিডিয়া তো অনেক ক্ষেত্রে বুঝেও না, অনেক ক্ষেত্রে তার তো অনেক ক্ষেত্রে রিসোর্সও নাই। সে ভুলবশত দেখা যাচ্ছে সে একটা মিথ্যা নিউজকে সে নিজেও প্রোপাগেট করতেছে। তার এটা যে ভুলটা বুঝবে সেই রিসোর্সে তো সে ইনভেস্ট করে নাই। আমরা চেষ্টা করছি, আমরা আমরা মনে করি যে আমরা পলিটিক্যাল পার্টিগুলো, বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের লেগাসি মিডিয়া, নিউ মিডিয়া সবাই মিলে এটা চেষ্টা করা উচিত। কারণ আমরা দেখেছি যে খুব উন্নত দেশগুলোতেও এই মানে ইলেকশন আসলে এই ধরনের প্রবলেমটা তৈরি হচ্ছে ভয়ানক রকম। ইউএসের মতো জায়গায় হচ্ছে, ইলেকশনের রেজাল্টকে পর্যন্ত এরা ইনফ্লুয়েন্স করে ফেলছে। এটা আমাদের জন্য চিন্তার বিষয়। কেননা আমাদের সব ধরেন বাংলাদেশে 18 কোটি লোক আছে, 18 কোটি লোকের মধ্যে 12 কোটি লোকই ফেসবুকিং করে, এবং আমি নিশ্চিত 8 কোটি লোকই তার মেন নিউজের মেন সোর্সই হচ্ছে হলো ফেসবুক। তো এই লোকগুলো তো মিসইনফর্ম হয় কন্টিনিউয়াসলি, তাকে আপনি কীভাবে, এবং এসে এই মিসইনফরমেশন যারা হয় তাদেরকে ম্যানিপুলেট করাও ইজি। তো এই জায়গায় আমাদের সবার, এই পুরো সোসাইটি, পুরো দেশ চেষ্টা করবে। অনেকে বলেন যে বন্ধ করে দাও, বন্ধ করা তো কোনো না, আমাদের এইটাকে ফেস করতে হবে। এবং এইটা অপরচুনিটিও, যারা যারা এই নিয়ে কাজ করছেন বাইরে দেখছি, যারা এইরকম এই ফ্যাক্ট চেকিং করছেন, মিস ইনফরমেশন দূরীকরণে কাজ করছেন, দে আর বিং রিওয়ার্ডেড। সোসাইটি তাদেরকে রিওয়ার্ডও দিচ্ছে, বলছে যে না এরা রেসপন্সিবল মিডিয়া, দে আর ডুইং ইট। আমার মনে হয় যে এই জায়গাগুলো আমরা আমাদের সরকারি ইনস্টিটিউশন, সরকারের মিলিটারি, সরকারি ইলেকশন কমিশন, মানে রাষ্ট্রের ইলেকশন কমিশন, সবার এইগুলো নিয়ে কাজ করা উচিত। ডিসইনফরমেশন ক্যান সো লট অফ ক্যাওস। এই ক্যাওস থেকে আমাদের আমি প্রতিদিন এটা হ্যান্ডেল করতে হচ্ছে, প্রতিদিন এটা নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে, প্রতিটা মুহূর্ত। আজকে সকালেও আমি দেখলাম 3-4টা ডিসইনফরমেশন। এই জায়গাগুলো আমরা কেমনে ওভারকাম করব, এটা আমি জানি না। এটা আমরা তো হয়তো বা এই গভর্নমেন্ট আর কয় মাস আছে, 7 মাস বা 8 মাস বা 9 মাস, বেশি না। তো এরপরে যে গভর্নমেন্টটা আসবে তারা তো 5 বছরের জন্য, তাদের জন্য আরও ভয়ঙ্কর রকমের এটা একটা সমস্যা। আর আমাদের সত্যিকার অর্থে সেই টুলসগুলো অতটা নাই, ট্রেন্ড পিপলও নাই যারা এটাকে ফেস করতে পারবে। আপনি দেখেন ফ্যাক্ট চেকার কয়জন আছেন বাংলাদেশে? এই জায়গাগুলো তো আপনার একটা নিউজকে আপনি যদি কমব্যাট করেন, ওইটার জন্য যে টুলসগুলো লাগে বা যেই ট্রেনিংটা লাগে সেটা তো আমাদের বৃহৎ পরিসরে প্রচুর লোকের নাই তো।